গিনি, ভেবে কথা বল। মেঘ ময়ূরীকে বলল, আর সঙ্গে সঙ্গে ময়ূরী আমার সামনে 4টে মিথ্যে কথা বলে দিল, যাতে আমি ওকে ভুল বুঝি। মেঘ সমস্ত রকম নোংরা কাজ করতে পারে দাদা ভাই, একটা শয়তান মেয়ে। গিনি, চুপ করো। এত কথা বলে সময় নষ্ট করার সময় এটা নয়। এটা আমাদের বড়দের ডিসিশন নেবার ব্যাপার, আমাদের ভাবতে দাও। জেঠিমণি, তুমি বলছো এই কথাটা? তুমি বলছো? তুমি চেনো না দাদা ভাইকে? তুমি জানো না মেঘ কিভাবে দাদা ভাইকে ইনফ্লুয়েন্স করে? গিনি, আমি তোমাকে চুপ করে থাকতে বলেছি, একদম চুপ করে। নীল, বাইরে এসো, তোমার সাথে আমার কথা আছে। আমার পুরো জিনিসটা পরিষ্কার করে জানা দরকার। এসো। ও দিদি ভাই, বলছি যে তোমাদের যা কথা বলার আমার সামনে বলো প্লিজ। আমার খুব টেনশন হচ্ছে। আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই যখন চাইছিস তখন তোর সামনেই সব কথা হবে। শোনো নীল, কোনো রকম হেয়ালি না করে, কোনো রকম অস্পষ্টতা না রেখে আমি পরিষ্কার জানতে চাই ময়ূরী তোমায় ঠিক কি কি বলেছে। তুই মনে রেখো যে তুমি যা বলবে তার উপরে কিন্তু তোমার ছোট বোনের ভবিষ্যৎ জীবন নির্ভর করে রয়েছে, আর সেই সঙ্গে আমাদের পরিবারের প্রেস্টিজও জড়িয়ে রয়েছে। এই দায়িত্বগুলো মনে রেখে পরিষ্কারভাবে সবটা আমাদের বলো, কোনো রং জড়িয়ে নয়। কি বলছি ময়ূরী? ময়ূরীর কথাতেই এই বাড়ির লোক কিন্তু রূপকে বিশ্বাস করেছিল। এই মেয়েটাই এখন উল্টো সুরে কথা বলছে কেন, কিছুই তো বুঝতে পারছি না। সময় থাকতে সাবধান হওনি কেউ তোমরা, এখন সবাই মিলে অবাক হচ্ছ। ঠিক এই কথাগুলো মেঘ যখন তোমাদের বলেছিল, সে তখন তোমাদের সবার কাছে চক্ষুশূল হয়ে গেছিল। কি জানো তো, তোমরা আসল নকলের ফারাকটা ঠিক বুঝতে পারো। আর আজকে কিছুই বুঝতে পারছি না বলে হায় হায় করলে চলবে? এই সবই হচ্ছে তোমাদের অক্ষমতা। প্লিজ, এখন এই কথাগুলো বলার সময় নয়। নীলের কাছ থেকে সবটা পরিষ্কার শোনার দরকার আগে। কি হলো নীল, বলো। তুমি ময়ূরীকে জিজ্ঞেস করনি এই মিথ্যাচার কেন? মা, ময়ূরী যা বলেছে সবকিছু মেঘকে বিপদে ফেলার জন্য বলেছে। মেঘ যাতে আমাদের সকলের চোখে ছোট হয়ে যায় তাই বলেছে। এ বাড়িতে কখনোই যাতে মেঘের পায়ের নিচের জমি শক্ত না হয়, সেই জন্য সে সব কথা বলেছে। মেঘকে যাতে সকলে অবিশ্বাস করে, সেই জন্যই এত মিথ্যের পাহাড় গড়ে তুলেছে। মেঘ যা যা বলেছে ও ঠিক তার উল্টো কথা বলেছে। আসলে ও খুব ভালো করে জানতো যে এই বাড়িতে ওকে মেঘের থেকে অনেক বেশি বিশ্বাস করা হয়, আর সেই সুযোগটাই ও নিয়েছে। মিথ্যে কথা। আমি যা বলছি তার একটাও মিথ্যে নয় গিনি। আর মা, মেঘের পাসপোর্টটাও কিন্তু ময়ূরী লুকিয়ে রেখেছিল। সেটার ওপর ওর হাতের ছাপটা কিন্তু এমনি এমনি পাওয়া যায়নি। আসলে ও যখন সরিয়ে রেখেছিল তখন ও ভাবতেও পারিনি যে এটার জন্য থানা পুলিশ হতে পারে। সেই জন্যই হাতের ছাপটা মোছার কথাও ভাবেইনি। তা সেসব করে ময়ূরের কি লাভ হলো? বাহ, হলো না? আমাদের বাইরে যাওয়া হলো না। আমরা মোটামুটি সকলেই মেঘকে দায়ী করলাম ক্যালাস বলে। আমার টাকা নষ্ট হওয়ার জন্য মেঘ দোষী হলো। আরও খানিকটা আমাদের সকলের চোখেই ও ছোট হয়ে গেল। সেবার তোমরা বোঝনি, কিন্তু আমি বুঝতে পেরেছিলাম যে ময়ূরী কিছু করেছিল। যদিও অনেক দেরি হয়ে গেছিল, কিন্তু তাও আমি বুঝতে পেরেছিলাম। আর মা, ওই পাসপোর্ট, তারপর ওই বউ ভাতের দিনকে রান্না নষ্ট হওয়া, এগুলো অনেক ছোট ছোট ব্যাপার। ময়ূরীর সঙ্গে রূপের অনেক আগে থেকেই আন্ডারস্ট্যান্ডিং ছিল। রূপের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং মানে? ময়ূরীর সাথে প্ল্যান করে রূপ সেদিন মেঘের গায়ে হাত দিয়েছিল। ওয়ান্ডারফুল, অসাধারণ। না, আমার তো মনে হচ্ছে আমরা সকলে মিলে আরব্য রজনীর গল্প শুনছি। গিনি, এখানে কথা চলছে, কথাটা শেষ হতে দাও। কি কথা ভাবি? এই কথাগুলো তো মেঘের বানানো মিথ্যে কথা। মেঘ সেদিন রূপের সঙ্গে অসভ্যতা করেছিল, আর সেটা আমাদের সবার আগে দাদাভাই দেখেছিল, দাদাভাইয়ের চোখে পড়েছিল। কি তাই তো বল? আমার ওই ঘরে আসাটা একটা কোইন্সিডেন্স। আচ্ছা, তার আগে বলতো তোদের ওই ঘর থেকে কে সরিয়ে এনেছিল? ময়ূরী তো। আমরা একটা প্ল্যানের কথা বলবার জন্য বাইরে গেছিলাম, কারণ সেটা রূপের সামনে বললে আর মজা থাকতো না, তাই না, সেটা তোরা ভেবেছিস। আসলে ময়ূরী তোদের সেরকম বুঝিয়েছিল। ও ঠিক সেই সময়তেই মেঘকে কফি নিয়ে এই ঘরে আসতে বলেছিল। সবটা ওর প্ল্যান করা। ও
রূপ মেঘের সঙ্গে অসভ্যতা করছিল, আর ঠিক সেই সময় আমি চলে এসেছিলাম। আমি না আসলেও তোরা ঠিক ওই সময়তেই ওই ঘরে আসতিস, আর তোরা মেঘ আর রূপকে ওই অবস্থায় দেখতিস। মা, আমরা না সকলে বোকা বলেছি, তুমি, বাবা, কাকামণি, কাকিমণি, আমরা সবাই। দাদাভাই, আমি না তোর একটা কথাও বিশ্বাস করছি না, জানিস তো। ময়ূরীদি এখানে এসে যদি সবটা বলে তখন আমি বিশ্বাস করব। বলছি তো সেটা সম্ভব না, ময়ূরী অসুস্থ। হ্যাঁ, কিন্তু আমি আশ্চর্য লাগছে আমার একটা জিনিসে, ময়ূরী অসুস্থ, তাহলে এই কথাগুলো, এতগুলো কথা সে বললো কখন, কি করে? ময়ূরীদি দাদাভাইকে কিচ্ছু বলেনি জেঠিমণি, কিচ্ছু বলেনি। মা, এক কথা আমি না বারবার আর বলতে পারছি না, এবার তোমরা যা ডিসিশন নেওয়া সেটা নাও। তবে একটা কথা, রূপ কিন্তু গিনির হাজবেন্ড হতে পারে, আর যদি সেটা হয় তাহলে সেটা একটা ডিজাস্টার হবে। ডিজাস্টারটা এই বাড়িতে তুই ডেকে এনেছিস দাদাভাই, মেঘ নামের একটা ডিজাস্টার। চুপ করো, চুপ করো তোমরা সবাই, একটু মাথা ঠান্ডা করে একটু ভাবতে দাও আগে। নীল, কি হয়েছে কি ময়ূরীর? ওর কি সেই পুরনো অসুখটা, সেই ব্যাপারটাই আবার রিল্যাপস করেছে? হ্যাঁ। কাল রাত্রিরে? তাহলে তো ওর এতক্ষণে একটু সুস্থ থাকা উচিত। আমি গিয়ে ওর সাথে কথা বলছি। এই কোন হসপিটাল? থাক 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 থাক। দিদিভাই কেমন আছে? ঘুমোচ্ছে। মা ওখানেই আছে, তাই তো? হুম, মা একটা কেমন হয়ে আছে, কখনো কাঁদছে, কখনো গুম হয়ে থাকছে, আসলে বিশ্বাস করতে পারছে না তো। দিদিভাইয়ের জ্ঞান ফিরলে কিন্তু ও সবটা মনে পড়লে অনেক রিয়াক্ট করবে ভাবি। মাকে একটু নরমভাবে ওকে হ্যান্ডেল করতে বলো। হ্যাঁ বলেছি, কিন্তু ওরও তো বিশ্বাসে কোথাও একটা ধাক্কা লেগেছে। দেখো ভাবি, মা যদি দিদিভাইয়ের সঙ্গে কঠিন হয়ে কথা বলে, দিদিভাই কিন্তু একেবারে একা হয়ে যাবে, আর ও সাংঘাতিক কিছু করে ফেলতে পারে। না না, অত কিছু ভাবিস না, সেসব কিছু হবে না। ভাবি, আজকে আমাকে রিলিজ করিয়ে নেবে? আমি সন্ধ্যাবেলা গুরুজির কাছে যেতে চাই। আজকের দিনটা নয় নাই গেলি? না বাপি, দেখো, গুরুজির কাছে গান শেখার সুযোগ আমার কাছে মাত্র একটা বছর। আমার কাছে প্রতিটা দিনই খুব দামি। বেশ, যাবি, আমি কথা বলে নেব। কিছু বলবে ভাবি? ভুল বুঝবি না তো? ভাবি, তুমি আমাকে কখনো ভুল বুঝেছো না আমি তোমাকে ভুল বুঝেছি? আর একান্তই ভুল বুঝলে তুমি সেটা ঠিক করে দিও। নীলকে এখনো তুই ভালোবাসিস? জানি না। বাসিস? কি করে বুঝলে? না হলে সেদিন ওর অ্যাক্সিডেন্টের কথা শুনে তুই ওইরকম করতিস না। কি হয়েছে নীলের? আমি 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 সব সহ্য করে নেবো, আমাকে প্লিজ বলো নীলের কি হয়েছে বাবা। ভালো যদি না বাসতিস তাহলে ওর কাছে নিজেকে প্রমাণ করার এতটা দায় তোর থাকতো না, এতটা তাগিদ থাকতো না। ভাবি, একটা মিথ্যে আমাকে তাড়া করে বেড়াচ্ছিল। আমার সমস্ত অস্তিত্ব কেমন সংকুচিত হয়ে যাচ্ছিল। আমি আমি শুধু সেই জায়গাটা থেকে বেরোতে চেয়েছিলাম। শুধু সেটুকুই? তুই কিন্তু আমাকে নিজে বলেছিলিস যে তুই নীলকে ভালোবাসিস, নীলের প্রতি তোর আকর্ষণ ছিল। ছিল তো, সেটা তো আমি অস্বীকার করছি না, কিন্তু ডিভোর্সের কাগজটা তুই এত তাড়াতাড়ি করে তৈরি করতে গেলি কেন? কোন অভিমানে, কোন দুঃখে? অভিমান? ভাবি, অভিমান কার উপর? নীলের উপর। অভিমান তো তার উপর হয় যার উপর ভালোবাসার অধিকার আছে, প্রত্যাশা আছে। ভাবি, আমার নীলের প্রতি কিছুই নেই। পরে আফসোস করবি না তো যদি শুধু অভিমানের বশে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলিস? তুমি কি আমাকে নীলের কাছে ফিরে যেতে বলছো?
বাপি, আমি কিন্তু তোমার থেকে এটা এক্সপেক্ট করি না। দেখ, নিজের জীবন সম্পর্কে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া তো একটু তো ভেবে নিতে হয় মেঘ। তোর আমার মধ্যে না বলা কোনো কথা নেই, আমরা কেউ কারো কাছে কিচ্ছু লুকোই না। তুই বললি যে তুই নীলকে ভালোবেসেছিলি, এ নিয়ে তোর সঙ্গে আমার এর আগে কোনো কথা হয়নি, আলোচনা হয়নি। তাই তুই যখন বললি আমি ভাবলাম খানিক, নীলের প্রতি তোর এই যে ফিলিংস, সেটা কি একেবারেই অতীত, নাকি মনের কোণে কোথাও এতটুকু জায়গাতে হলেও রয়ে গেছে? অপদার্থ অযোগ্য জেনেও হয়তো নীলকেই তুই ভালোবাসছিস, চাইছিস, এমনও তো হতে পারে না। আমি চাইছি কি চাইছি না, পছন্দ করছি কি করছি না, সেটা কিন্তু ইম্পর্ট্যান্ট নয়। না বাপি, ওই ফিলিংস যখন বর্তমান ছিল তখন আমি সেটা নিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে পারিনি, আর সত্যি বলতে তার দরকারও হয়নি। আজ সেটা পেছনে ফেলে এসেছি, তাই হয়তো এত ইজিলি বলে দিলাম। বেশ, আর কিছু বলবো না, শুধু বলবো যে নিজের মনটাকে ঠিক করে জেনে নে, বুঝে নে। তুমি নিশ্চিন্ত থাকো বাপি, আমি তাই নিয়েছি। বাপি, আমি এই গানের মধ্যে, গানের তালিমের মধ্যে নিজের শান্তি খুঁজে পেয়েছি। গুরুজি আমাকে শিখিয়েছেন সঙ্গীতের সাধনা, আমি এই সাধনাটুকু সঙ্গে নিয়েই শান্তিতে পথ চলতে চাই। আর নীল, সে আমার এই জগৎ থেকে অনেক দূরে আছে। যদি কোনোদিন ওকে মাপ করেও দিই, ওর কাছে ফিরে আমি কোনোদিন যাব না। আর আমি ওই হিংসে রেষারেষি একটা মানুষকে পাওয়ার জন্য দিদিভাইয়ের কাছে আমি অপরাধী হয়ে থাকতে চাই না বাপি। বেশ, আমি আশীর্বাদ করি তুই যেটা করতে চাস তাতে তুই যেন সফল হোস। তার জন্য গিয়ে কিন্তু তোমায় আমার ছুটিটা আগে করাতে হবে, আর যেটার জন্য তুমি যাচ্ছ না। বেশ, একজন দেখা করতে এসেছেন আপনার সঙ্গে। আমার সঙ্গে রিসেপশনে? কে? রিসেপশনে না, এখানে কেবিনের বাইরে। এখানে না ক্যাবিনের বাইরে? এ পর্যন্ত কেউ কি করে আসে? স্যার, ডক্টর মীনাক্ষী গাঙ্গুলি এসেছেন। এখান অবধি উনি চলে এলেন কিভাবে? এখানে তো শুধু ওর বাড়ির লোকই আসতে পারে। স্যার, ওনাকে না বলি কি করে, উনি অত বড় ডাক্তার। বাপি, ও বাড়িতে এখন যা হচ্ছে এটা হওয়াটা খুবই স্বাভাবিক, তুমি কথা বলে নাও। ডাকুন। আসুন। অনিন্দ্যবাবু, হ্যাঁ বলুন। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এখানে এখন কেন এসেছি। হ্যাঁ, আন্দাজ করতে পারছি। আমার এখনই ময়ূরীর সঙ্গে কথা বলা প্রয়োজন। সে আজ নীলকে যা যা বলেছে তাতে আমাদের পরিবারের কি অবস্থা সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু আমি তো অপারগ। এই মুহূর্তে ময়ূরীর সঙ্গে কথা বলার কোনো উপায় নেই। অনিন্দ্যবাবু, ময়ূরীর সঙ্গে কথা আমাকে বলতেই হবে। সে কি বলেছে, কেন বলেছে, আমাকে জানতেই হবে। সে যা বলার তো আপনার ছেলেকেই বলেছে। আপনার ছেলের কথাই কি আপনি বিশ্বাস করেন না? আমি কাকে বিশ্বাস করি না বিশ্বাস করি সেটা আপনাকে আমায় জবাবদিহি করার দরকার নেই। আমি ময়ূরীর সঙ্গে কথা বলবো, আজকে এক্ষুনি কথা বলবো, কারণ তার বলা কিছু কথা আমার পরিবারকে ব্যাডলি এফেক্ট করেছে। কিন্তু ময়ূরীর সঙ্গে এখন তো কথা বলা যাবে না, সে অসুস্থ। আমি অ্যালাউ করবো না কাউকে। আগামী 3 দিন আমি কোনো বাইরের লোককে সেখানে অ্যালাউ করব না। অনিন্দ্যবাবু, আপনি হয়তো ভুলে যাচ্ছেন যে আপনি ডক্টর মীনাক্ষী গাঙ্গুলির সঙ্গে কথা বলছেন। যদি দরকার হয় আমি কিন্তু এই মুহূর্তে এই হসপিটালের ওনার ডক্টর বাজাজকে ফোন করে সোজাসুজি ময়ূরীর ক্যাবিনে পৌঁছে দিতে পারি। সেক্ষেত্রে আপনাকে পুলিশের সামনাসামনি হতে হবে, আর আপনাকে যিনি হেল্প করবেন তাকে। ময়ূরী একজন অ্যাডাল্ট ইন্ডিভিজুয়াল, ওকে আপনি আটকাতে পারেন না তো? সে এখন অসুস্থ, অচৈতন্য, আর তার বাবা আমি, তার গার্জেন। আমি কারোকে সেখানে অ্যালাউ করব না। মেঘ, তাহলে তো মনে হচ্ছে গিনির সন্দেহটাই সত্যি। সবটাই তোমার চাল নীলকে কবজা করার জন্য। বাপি, তুমি আর এক্সাইটেড হও না। আর ডক্টর গাঙ্গুলি, আমি আপনার ছেলেকে একটা ডিভোর্স পেপার পাঠিয়েছি, যেটা আপনার ছেলে 2 মাস ধরে আমাকে দিতে পারছিল না।
দয়া করে তাকে সেটা সাইন করে দিতে বলবেন। এই তুমি না দিন দিন ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছ। তাতে খারাপটা কি শুনি? ওহো, ড্যাম ইট, মামার ফোন করার সময় পেল না। মাম্মাস বয়। তবে রে, খুব হাসি হচ্ছে না? দাঁড়া, তোমার হাসি বের করছি। না না, তুমি হাসো হাসো হাসো। না না, হাসো। আগে ফোনটা ধরো, ফোনটা ধরো। ওকে ফাইন, তবে তোমার এই হাসির শাস্তির এখানে ডিউ রইল। ইয়েস মম। আমি তো হসপিটাল অথরিটির সঙ্গে গিয়ে কথা বললাম, কিন্তু 3-4 দিন আগে ময়ূরীর সঙ্গে কথা বলতে পারবো না, ওরা অ্যালাউ করছে না। মেঘ সবটা প্ল্যান করে রেখেছে, সবটা। তোদের কথা শুনে না যে কারোর মনে হবে যে মেঘ একজন ওয়ার স্ট্র্যাটেজিস্ট। কি প্ল্যান করে রেখেছো? ময়ূরী কি ওর প্ল্যান মতো অসুস্থ হয়েছে? ডাক্তার ওর প্ল্যান মতো কথা বলছে? তুই বুঝতে পারিস না ও কতটা কানি? ও দাদাভাইকে হাত করে ফেললো আর আমাদেরকেও একটা টেনশনের মধ্যে ফেলে দিল। আহ, তোমরা থামো এবার। আমাদের একটা জিনিস এখনই ঠিক করতে হবে, আজকের আশীর্বাদটা নিয়ে কি করব আমরা। দাদাভাই, সেটা কোনোভাবে বন্ধ করা যায় না? কেন কেন বন্ধ হবে আশীর্বাদ? ঠিক আছে, বন্ধ না হোক, পিছিয়ে তো দেওয়া যায়। কি বলে পিছিয়ে দেবে? কি বলবে ওই বাড়িতে যে আমরা রূপের ব্যাপারে একটা কথা শুনেছি, সেটা ঠিক না ভুল আমরা বুঝতে পারছি। তো যতক্ষণ সেইটা না বুঝতে পারছি ততক্ষণ এইটা আশীর্বাদটা এখন বন্ধ থাক, তারপর না হয় দেখা যাবে। গিনি, মুখে লাগাম দিতে শেখো এবার। তোমাকে যখন কথা বলতে বলবো তখনই একমাত্র তুমি কথা বলবে। আর মনে রেখো গিনি, এই বাড়িতে সবকিছু কিন্তু তোমার ইচ্ছে অনুযায়ী হবে না। বাপি, এখানে যেটা হচ্ছে সবটা আমার সম্পর্কে হচ্ছে। গিনি, আমি তোমায় চুপ করতে বলেছি। তোমার কাছ থেকে আমি আর একটাও কথা শুনতে চাই না। এখানে থাকতে হলে চুপ করে থাকো, আর নাহলে চলে যাও এখান থেকে। বাহ, চমৎকার। এখানে আমাকে নিয়ে আলোচনা হবে, আমি এখান থেকে চলে যাব, আর তোমরা সবাই মিলে আমার ভবিষ্যৎটা ঠিক করে ফেলবে। গিনি, তোমাকে চুপ করতে বলা হয়েছে। তোমাদের দুই বোনকে দেখে আমার লজ্জা করছে। এই তোমাদের শিক্ষা, এই তোমাদের সহবত। ছি, গার্জিয়ান হিসেবে আমরা ফেলড। তোমাদের দুজনের কাছ থেকে আমি আর কিছু শুনতে চাই না। ক্লিয়ার? মা, তুমি বলো তো কি করা উচিত? দেখ, নতুন করে তো আমি কিছু বলবো না, আমি শুধু এটুকুই বলবো, তোরা এই বিয়েটা থামা। ওই রূপ ছেলেটা শয়তান। ঠাম্মি, গিনি, তুই চুপ করবি? আমি ঠাম্মাকে এই কথাটা সাপোর্ট করছি, এই বিয়েটা থামানো দরকার। আচ্ছা দাদা, তুমি আমাকে একটা কথা একটু বলবে? এখন এই মুহূর্তে কি করে গিয়ে ওনাদেরকে বলি বলো তো যে এই বিয়েটা আমরা এখন দিতে পারবো না? যে তাদের ছেলে চরিত্র খারাপ, এই কথাটা বাপ মায়ের সামনে গিয়ে কি করে বলবো? কোন মুখে বলবো? বৌদি, তুমি কিছু বলো। হ্যাঁ, আমার মনে হয় বিয়েটা তো আজকে হচ্ছে না, আমাদের হাতে তো কিছুদিন সময় আছে। তা ঠিক আছে, আজকের কাজটা মিটে যাক। না দিদিভাই, আমি পারবো না। আমি এই সমস্ত শোনার পর ওই ছেলেটাকে আশীর্বাদ করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুই বল কি করে আশীর্বাদটা আজকে বন্ধ করা যায়। তুমি ওদেরকে ফোন করে বলো না, যে বলো যে ময়ূরী হসপিটালে, তাই আজকে হবে না আশীর্বাদটা পরে হবে। না, হবে না। কেন কারুর বানানো গল্পের জন্য আমার জীবনটা নষ্ট হবে? কেন আমার জীবনের এত ইম্পর্ট্যান্ট একটা দিন নষ্ট হবে? আমি বুঝতেই পারছি না। আচ্ছা, তোমরা সবাই কেন বুঝতে পারছো না যে ময়ূরীর দিক সাথে ওই মেয়ে কিছু একটা করেছে, ময়ূরীর দিকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে? তোমরা কেন বুঝতে পারছো না? সবটা মেঘের বদমাইশি। গিনি, বোকার মতো কথা বলিস না। আমাকে যা বলার ময়ূরী বলেছে। আরে হতেই তো পারে যে ময়ূরী দিকে জোর করে মেঘ বলিয়েছে,
ময়ূরীদিকে বলানো হয়েছে কথাগুলো। আচ্ছা কেউ সেটা করবে কেন বলতো? আর তাতে ময়ূরী বা রাজি হবে কেন? আরে হয়তো ময়ূরীদির কাছে কোনো উপায় ছিল না, হয়তো মেঘ ওকে বাধ্য করেছে এই কথাগুলো বলতে, কিছু একটা করেছে মেঘ। হতেই তো পারে যে ময়ূরীদি অসুস্থ হয়ে পড়েছে, তুই তো বললি, বল হতেই পারে যে মেঘ বলেছে ময়ূরীদিকে রক্ত দেবে না, সেই জন্য ময়ূরীদি বলেছে কথাগুলো। দিদি ভাই, তুই যে মানুষ চিনতে পারিস না সেটা কিন্তু প্রমাণ করলি। আবার সাবধান হ, আবার বলছি সাবধান হ। এত সুযোগ পাচ্ছিস তুই, সাবধান হ। এরপরেও তো মাথা চাপড়েও কুল কিনেরা পাবি না দিদি ভাই। গিনি, সকলে যেটা বলছে সেটা শোন, তোর ভালোর জন্যই সব। সরে যা দাদা ভাই, গিনি, সরে যা, সরে যাও, গিনি, কি করছিস? সবাই সরে যাও। গিনি, কি করছিস? Enough! গিনি, মাথা ঠান্ডা কর গিনি, মাথা ঠান্ডা কর। Enough! অনেক সহ্য করেছি আমি অনেকক্ষণ ধরে, আর নয়, সরে যা, সরে যা, গিনি কি মাথা ঠান্ডা কর গিনি, তুই কেন এরকম করছিস তুই? সরে যাও বাপি, সরে যাও। আজকে যখন আশীর্বাদের দিন ঠিক করা আছে, তখন আশীর্বাদ আজকেই হবে। গিনি, 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 এরকম করিস না মা, এরকম করিস না। সরে যাও, আমি কিন্তু সরে যেতে বলেছি। ঠিক যেদিন বিয়ের ডেট ঠিক করা আছে সেই দিন বিয়েও হবে। আর এর বাইরে যদি তোমরা কেউ কোনো কিছু প্ল্যানও কর, গিনি, গিনি, ওটা ফেলে দে মা, ওটা ফেলে দে, হাত থেকে ফেলে দে ওটা। তাহলে এই হাতের শিরাটা কাটতে কিন্তু আমার 1 সেকেন্ড সময় লাগবে। 1 সেকেন্ড।